This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. এই লোকসভা ভোটটা সদ্য গেল তো, আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে একটু পেছনে তাকানো দরকার আছে। সব কিছুরই ভিতের ওপর তো সব কিছু দাঁড়িয়ে থাকে। তো এই 2024 লোকসভা ভোট, সেটাও তো যাবতীয় যা চিন্তা ভাবনা তুলনা সব কিছু 2019 পরিপ্রেক্ষিতে হচ্ছে। এবার সেই 2019 লোকসভা ভোটের দিকে তাকিয়ে দেখছিলাম বিজেপি 18, তৃণমূল 22। আরও দেখছিলাম ওই রেজাল্টটা বেরোনোর কয়েকদিন পরেই তৃণমূল বলেছিল দিদিকে বলো। মানে বাংলার মানুষের মনে যে একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছে, এইভাবে যে এক লাফে 2 থেকে 18তে পৌঁছে গেছে বিজেপি, এটার পেছনে বাংলার মানুষের ক্ষোভ বিক্ষোভ কাজ করছে। আরও নির্দিষ্টভাবে বললে শাসক দলের বিরুদ্ধে কিছু একটা ক্ষোভ বিক্ষোভ জমেছে। এটা বুঝতে তো তৃণমূলের কোনো অসুবিধা হয়নি, তাই তারা ওই নতুন রাস্তাটা বার করেছিল, দিদিকে বলো। আর বাংলার মানুষের ওই ক্ষোভ বিক্ষোভ এগুলো ভেবেছিল ব্লটিং পেপারের মতো এই একটা জিনিস শুষে নেবে। সফল হয়েছিল তারা, তাদের চিন্তাভাবনা একদম পারফেক্ট ছিল। প্রেশার কুকারে সিটি পড়লে যেরকম গরম হাওয়া বেরোয়, তেমনই 2021-এ ভোটের লাইনে দাঁড়ানোর আগেই কিন্তু ভোটারদের ক্ষোভের বাষ্পটা বার করে দিতে সফল হয়ে গেছিল তৃণমূল। ফল দেখেছেন, হাতে গরম ফল। 2021-এ তৃণমূল 213 আর বিজেপি 77। তৃণমূলের এই 213-র মধ্যে ছিলেন মনোরঞ্জন ব্যাপারীও, হুগলির ওই বলাগড়ের বিধায়ক। খেটে খাওয়া মানুষ, অসংগঠিত শ্রমিক ছিলেন, সাহিত্য চর্চা করতেন, সাহিত্যিক মহাশ্বেতা দেবীর অত্যন্ত পছন্দের পাত্র ছিলেন এবং সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেক নজরে পড়ে যাওয়া এবং তারপর যথারীতি তৃণমূলের টিকিটে জিতে বিধানসভার সদস্য হওয়া। 2019-এ যে বিধানসভা এলাকায় 34,000 ভোটে এগিয়ে গিয়েছিল বিজেপি, সেই বিধানসভায় 2021-এ 6,000 ভোটে যেতেন মনোরঞ্জন। মানে কতটা পিছিয়ে থাকা মেকআপ করেও লিড নিয়েছিলেন তিনি। কিন্তু মুশকিল কি জানেন, মাছকে যেরকম জলের বাইরে বের করে আনলে ছটফট করে, এই রাজনীতির ঘোলা জলে পড়ে মনোরঞ্জন ব্যাপারীও বারবার মনে হয়েছে ছটফট ছটফট করছেন। এই লম্বা সময়টা ধরে যখনই তাকিয়েছি পেছন দিকে, তখনই মনে হয়েছে কোথাও গিয়ে সমস্যা তো কিছু হচ্ছে, মানিয়ে নেওয়ার সমস্যা। কথায় কথায় বলছেন দিদিকে বলে দেবো, মানে একদম বাচ্চাদের ওই বলে না মাকে বলে দেবো, কিন্তু প্রায় সেরকম ব্যাপার আর কি। এই দিদিকে বলো স্লোগান যাদের রয়েছে, সে তৃণমূল নেতাদের কাছে বলুন তো, এই দিদিকে বলে দেবো এই সিনড্রোমটা নতুন কিছু না, তারা এটা নিয়ে বিশেষ ঘাবড়াবে? তারা তো অভ্যস্ত হয়ে বসে আছেন, প্রথম থেকেই তারা তো বলে দিয়েছেন যে দিদিকে বলো। তাই বলবেন নতুন একজন কেউ দিদির কাছে বলে দেবো বললে তারা বলবেন সেটাই তো বলেছি। আর দেখুন, যখনই একজনের সাথে আরেকজনের ঝগড়াঝাটি হয় না, তখনই কিন্তু একজন তৃণমূল নেতা আরেকজনকে ভয় দেখাতে বলে দেন দিদিকে বলে দেবো কিন্তু। যেমন ধরুন এই মুহূর্তে আমি দুজনের কথা আপনাদের বলতে পারি, বাবুল সুপ্রিয় আর ইন্দ্রনীল সেন। বিধানসভার বারান্দায় দাঁড়িয়ে দুজনকে গান শোনাতে পারতেন, দুজনেই গায়ক, বিদগ্ধ গায়ক। কিন্তু বছর দেড়েক আগে দুজনের দিকে নাকি অদৃশ্য গান, মানে বন্দুক তাক করে রেখেছিলেন। এবার কে দিদির কত কাছে তা নিয়ে নাকি দুজনের ঝগড়াঝাড়িটা এমন জায়গায় পৌঁছেছিল যে শেষমেশ দিদিকেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই হস্তক্ষেপ করতে হয়। মনোরঞ্জন ব্যাপারীও মনে হচ্ছে অনেকদিন ধরেই ওই দিদির হস্তক্ষেপের অপেক্ষায় বসে আছেন। মাঝে মধ্যে তার বারবার তার ছোট ছোট ফিলার পাঠাচ্ছেন আর কি, একটু দেখুন একটু। সদ্য পার হয়ে যাওয়া এই লোকসভা নির্বাচনে এই বলাগড়ে কিন্তু তৃণমূল পিছিয়ে পড়েছে। ওই যেরকম 19-এ পিছিয়ে ছিল, এবারও তাই। হুগলি কেন্দ্র থেকে এমনিতে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, সেবার লকেট জিতেছিলেন বিজেপির। এবার তৃণমূলের হাতে এসছে লোকসভা আসনটা, কিন্তু ওই বলাগড়
তার চরিত্র বদলায়নি যথারীতি। এখান থেকে রচনা লিড পাননি আর কি। বিজেপি এখানে 1005 ভোটে এগিয়ে। ফলাফল ওই বলির পাঁঠা খুঁজতে নেমে পড়েছেন মনোরঞ্জন ব্যাপারী নিজে, তিনি বিধায়ক, ফলে তারও পরেই যে কোথাও গিয়ে এই খারাপ ফলের দায়টা বর্তাবে সেটা বুঝেই হয়তো আগে ভাগে তিনি নিজের প্রোঅ্যাক্টিভ হয়ে আর কি খুঁজে দেখার চেষ্টা করেছেন যে কাদের জন্য এই ফলাফলটা হলো। তার মানে কোথাও গিয়ে তিনি নিজেকে একদমই দায়ী করছেন। আর কেই বা করে বলুন, সবাই তো ওই বলির পাঁঠা খোঁজে। এই বলাগড়ে দলের খারাপ ফলের জন্য 4 নেতা নেত্রীকে সেখানে খুঁজে বার করেছেন ফেসবুক পোস্টে এই মনোরঞ্জন ব্যাপারী। বলেছেন যে এদের জন্যই এই পিছিয়ে পড়াটা আর কি। এগিয়ে বাংলায় বলাগড়ে কেন পিছিয়ে তৃণমূল? দেখুন, দলগতভাবে এই তো অন্তর্তদন্ত তো হবে, এটা বোঝা যাচ্ছে, কারণ এটা দল এখন সদ্য একটা ফলাফল পেরিয়ে এসছে। এবার সেই ফলাফলের বিশ্লেষণ হবে, তার বিশ্লেষণ হবে, তার থেকে অন্তর্তদন্ত হবে, এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো দল করবে। তো মনোরঞ্জন ব্যাপারী কেন নিজের উদ্যোগে মানে আগে ভাগে ঝাঁপিয়ে পড়ে এই বলির পাঁঠা খুঁজছেন? উত্তরটা সহজ, মানে প্রশ্নটা যতটা সহজ উত্তরটাও ততটাই সহজ। এর পেছনে একটাই উত্তর হয়, তৃণমূলের চিরপরিচিত ওই গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু লোকসভা ভোটের প্রচার থেকে মনোরঞ্জন ব্যাপারীকে দূরে থাকতে বলেছিলেন তৃণমূল নেত্রী। অথবা এটাও হয়তো ভেবেছিলেন যে ওনার তো বক্তব্যের ধরন ধারণটা সবসময় দলের লাইনে যায় না, লেখক মানুষ তো মনের কথা বিভিন্ন সময় বিভিন্নভাবে বেরিয়ে আসে, কখনো মুখ দিয়ে কখনো পেন দিয়ে, তো সেটা হিতে বিপরীত না হয়ে যায়, তার থেকে প্রচার না করা ভালো। এখন বলাগড়ের বিধায়ক তিনি এখন কি বলছেন? দলের মধ্যে এভাবে মুখ খোলায় পরের ভোটে নাকি তিনি টিকিটই না পেতে পারেন, এটাই তার মনে হচ্ছে। তার টিকিটটাই অনিশ্চিত হয়ে গেছে। এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা নাকি ওই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন বলে তিনি জানিয়েছেন। এটাও তো আমাদের নতুন কিছু না, আমরা জানি এটা মনোরঞ্জন ব্যাপারী তিনি কি একা নাকি, গোটা তৃণমূল দলটারই ভবিষ্যৎ কী হবে সেটা তো একজনই ঠিক করেন। এই যে লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের বৈঠকে অভিষেক যাবেন, সেটাকে ঠিক করলেন, সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করেছিলেন। তিনি ওই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচি ঠিক করে দিয়েছেন। যিনি এইভাবে দলের মানে উপর থেকে নিচ পর্যন্ত সবার ভবিষ্যৎ ঠিক করে দেন, তিনি যে মনোরঞ্জন ব্যাপারীর মতো বিধায়কের ভবিষ্যৎ যখন তখন বদলে দিতে পারেন, এটা কিন্তু তৃণমূলের ওই ট্রেনিরাও খুব ভালো করে জানে। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। ওয়েব সিরিজের মতোই রোমহর্ষক মনোরঞ্জন ব্যাপারীর পরের পর ফেসবুক পোস্ট। প্রতি পোস্টেই বিতর্কিত খবরের রসদ। মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের বলাগড়ের বিধায়ক রবিবার লিখেছিলেন, রাজনীতিতে আসা ভুল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার থেকে দূরে থাকতে বলেছিলেন, সেদিনই অপমানিত হয়েছি। সোমবার লেখেন, জানি না আগামী নির্বাচনে টিকিট পাবো কিনা। এর খানিক পরেই আবার লেখেন, দলদাস নই, হব না কোনো দিন, আমি মানুষের দাস। এত কিছু লিখেও সোমবার সব পোস্ট উড়িয়ে মনোরঞ্জন বলছেন, পুরনো না মুছলে নতুন লিখবো কি করে? পুরনোগুলো মাথার মধ্যে যদি চেপে বসে থাকে, নতুন ভাবনা নতুন কথা তো মাথায় আসবে না। যখন রাজনীতি করতে এসেছি তখন চারদিকে আওয়াজ হচ্ছিল খেলা হবে, আমি কিন্তু বলাগড়ের মানুষের কাছে বলেছিলাম লেখা হবে, একটা নতুন ইতিহাস লেখা হবে। এখনো পর্যন্ত যা ঘটেছে তাতে বিতর্কের লম্বা ইতিহাস লিখে ফেলাই যায়। বলাগড়ে বিধায়ক হওয়ার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতা নেত্রীদের সঙ্গে দফায় দফায় বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন মনোরঞ্জন। হুগলির যুবনেত্রী রুনা খাতুনের সঙ্গে ঝামেলা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। দলের নির্দেশে সেই দ্বন্দ্বে সাময়িক দাঁড়ি পড়ে। সেবেলা মনোরঞ্জন বলেছিলেন ফেসবুকে সাহিত্য লিখবেন, কিন্তু বারবার দলীয় দ্বন্দ্বের কথাই তো ফেসবুকে লিখছেন মনোরঞ্জন ব্যাপারী। দলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন। আমাকে যদি লড়তে দেওয়া হতো, একদম নিশ্চয়ই জিততাম। 2024-26-এর ভবিষ্যৎ কি তাহলে দেখতে পাচ্ছেন মনোরঞ্জন?
আমাকে টিকিট দেবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। দেবে না, দেবে না, দেবে না, দাঁড়ানোর প্রশ্নে দেবেই না টিকিট আমাকে, কারণ আমার বিরুদ্ধে 40 জন বিরুদ্ধে দাঁড়াবে, আমি একলা। টিকিট পান বা না পান, বিতর্ক থেকে দূরে থাকতে পারবেন তো বলাগড়ের বিধায়ক? হীরক রাজার দেশের সেই জাদুকর বরফির কথা মনে আছে? সেই যে সে বলেছিল আমি একা, একমেব দ্বিতীয়ম। প্রায় সেরকমই তো মনে হচ্ছে মনোরঞ্জন ব্যাপারীর কথায় শোনা যাচ্ছে। তিনি একা, নিজেই পরিষ্কার বলছেন এবং এও বলছেন, মানে এখন যে অবস্থা, কেউ যদি মনোরঞ্জন ব্যাপারীকে বলে দেয় যে আপনাকে টিকিট দেওয়া হয়েছে, তাহলে তিনি বলবেন না, দেওয়া হয়নি। মানে দিলেও হয়তো বিশ্বাস করবেন না তাকে দেওয়া হয়েছে। এতটাই নিশ্চিত তিনি যে তাকে এর পরের ভোটে আর টিকিট দেওয়া হবে না। বললেন তো, শুনলেন, তৃণমূল বলে খেলা হবে আর তিনি বলেন লেখা হবে। কথায় কথায় এত লেখেন যে লিখতে লিখতেই দলের ভেতর নাকি এত শত্রু তৈরি করে ফেলেছেন। এবার তৃণমূলের অন্য খেলোয়াড়রা, মানে অন্য নেতারা, তারা যদি খেলোয়াড় হন, তাহলে মনোরঞ্জন ব্যাপারী তিনি কি তাহলে লেখোয়াড়? সে যাই হন না কেন, এই মুহূর্তে সংগঠনের ভেতর ওই যেটা বললাম, তিনি একা, ভীষণ একা এবং একঘরে। তাই একা একাই ত্রাণ বিলি করছেন, নিজের সংগ্রহে থাকা ত্রিপল ওই বলাগড়ের দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। এবং খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি, জানেন তো, এগুলো করছেন তিনি আসন্ন বর্ষার কথা ভেবে, যাতে বন্যা টন্যা হলে বলাগড়বাসী বিপদে না পড়েন। আর বলা তো যায় না, তাকে হয়তো তখন যখন প্রয়োজন পড়বে ত্রাণ ঠান দেওয়ার, তাকে হয়তো ডাকা হলো না, ঠিক যেরকম এবার লোকসভা ভোটের প্রচারে তাকে ডাকা হয়নি। তাই আগে ভাগেই ত্রাণ দেওয়ার কাজটা সেরে রাখছেন আর কি। মনোরঞ্জন ব্যাপারী হয়তো ভাবছেন যে আসল সময়ে তাকে প্রচার থেকে সরিয়ে দেওয়ার মতো যদি ত্রাণও না দিতে হয়, তাহলে লোকের কাছে তিনি কি করে বলবেন যে তার কাজ যেটা সেটা তিনি করেছেন? মানে সকলের নজর কেড়ে নেওয়ার একটা তো দরকার রয়েছে না? কোথাও গিয়ে কি তার মনের ভেতরে একটা সামান্য হলেও একটা আশা রয়েছে বোধহয়, জানেন তো, যে বলা তো যায় না, মুখে বললেন দেবে না, কিছুতেই দেবে না। মানে আপনি যতই তাকে বোঝানোর চেষ্টা করুন, এখন 2 বছর বাকি আছে, কি করে বলছেন, উনি বলছেন দেবে না, 26 ওনাকে টিকিট, কিন্তু মনের ভেতর তার মানে সামান্য হলে একটা আশা আছে। আর সেই জন্যই একটা আগের থেকে একটু কাজকর্ম শুরু করে দিয়েছে, হোমওয়ার্ক। তার যে কাজ তিনি সেটা তো অন্তত করে রাখুন, তাহলে যদি শেষ মুহূর্তে হঠাৎ হয়তো টিকিটটা পেয়ে গেলেন, তখন তো আর নতুন করে কাজ করার সুযোগ পাবেন না। তাই কাজের মধ্যে থাকতে চাইছেন এবং কাজের কাজটা করা হয়ে গেছে, মানে সকলের নজর কেড়ে নিয়েছেন বুঝেই কিন্তু ওই যা যা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সব আজ সকালে ডিলিট করে দিয়েছেন। এটাও তার কাছে নতুন নয়, কিন্তু মুখে বলছেন নতুন ইতিহাস গড়বেন বলে পুরনো ইতিহাসটাকে মুছে দিয়েছেন। ভাবুন তো, যিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎটাই অনিশ্চিত দেখছেন এবং ভবিষ্যৎটা পুরোটাই অন্যের হাতে ছেড়ে রেখে দিয়েছেন, তিনি নাকি ইতিহাস রচনা করবেন। এবং ভাবুন, একদিকে তিনি ইতিহাস রচনার কথা ভাবছেন, আর অন্যদিকে সেই ইতিহাস গড়ার তাগিদেও একঘরে হয়েও অনেকের, মানে বলাগড়ের মানুষের কথা ভাবছেন। আচ্ছা, ওই যে তার মনের মধ্যে যে সামান্যতম জাস্ট একটা আশার আলো, সেজন্যই কি জনসংযোগের কাজটা এগিয়ে রাখছেন? এবার জনসংযোগে মনোরঞ্জন যদি একা হন, তাহলে দমদমের নির্দল কাউন্সিলর আবার অনেককে নিয়ে চলার কথা বলছেন। দক্ষিণ দমদম পুরসভার ওই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই খবরে থাকেন আর কি। দেবাশিস বাবু নিজের এলাকায় একটা হোর্ডিং লাগিয়েছেন এবং সেই হোর্ডিংটা চমৎকার হোর্ডিং, এরকম সচরাচর দেখা যায় না। সেই হোর্ডিংয়ে বিজেপি আছে, সিপিআইএম আছে, তৃণমূল আছে, সবার প্রতীক আছে এবং নিচে লেখা সবাই পরিবারের মতো। এবার দক্ষিণ দমদমের কাউন্সিলর কেন বিরোধীদের ফ্যামিলি ম্যান হতে চাইছেন, সেটা বুঝতে গেলে তো আবার ওই ভালো করে তিনি কি চাইছেন সেইটা বুঝতে হবে। আর নির্দল দাঁড়িয়ে আমি 96% ভোট পেয়েছি, তাহলে আমি তখন মনে করেছি যে এই 96% ভোট তো শুধু তৃণমূলের ভোট না, এই 96% ভোট সাধারণ মানুষের ভোট।
তারা ব্যক্তিগত কাজ করেছি বলে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল তারা আমায় ভোট দিয়েছে। দেবাশিসবাবু হয়তো পোস্টার দিয়ে করেছেন, কিন্তু আর বাদবাকি ধরুন আমরা বা আরও যারা আছেন তারা পোস্টার আমরা দেইনি। পোস্টার দিলাম না মানেই আমরা বিরোধীদের মারধর করছি, বিরোধীদের সাথে খারাপ ব্যবহার করছি, এরকম বিষয় নয়। পাকামি, ওই দেবাশিস হচ্ছে তার নিজের পাকামির জন্য এসব করছে। তৃণমূল ছাড়া কোনো অস্তিত্ব নেই আমাদের, সেটা আমারও বোঝা উচিত, দেবাশিসেরও বোঝা। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আসল কথাটা হয়তো ওই শুনলেন তো, রাজনৈতিক নেতারা কীরমভাবে দেখেন সেটা ওই ফিরহাদ হাকিমের কথায় পরিষ্কার। মানে এই জন্যেই পরিষ্কার, দেবাশিসবাবুও তো এক সময় তৃণমূল, এখন নির্দল। এবার দেবাশিসবাবু বলছেন যে তাকে ভোট দিয়ে জিতিয়েছেন সব পক্ষের মানুষ, তাই ভোটের পর মারামারি কাটাকাটি বন্ধ করতেই তার এই ফ্যামিলির ড্রামা। যে কথাটা দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলছেন না, সেটা কি বলুন তো? দমদম আর দক্ষিণ দমদম এই দুটো পুরসভা মিলিয়ে 11টা ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। এমনকি দমদম পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এরা প্রত্যেকে নিজের ওয়ার্ডে পিছিয়ে ছিলেন। কেউ সৌগত রায়কে লিড দিতে পারেননি। সেখানে নির্দল দেবাশিসবাবু তার ওয়ার্ড থেকে 1934 ভোটের লিড দিয়েছেন তৃণমূল প্রার্থীকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় কি বোঝাচ্ছেন যে তার জোগাড় করে দেওয়া এই ভোটের মধ্যে তৃণমূল তো বটেই, সিপিআইএম, বিজেপির ভোটও রয়েছে? তাহলে কিন্তু তার বিরাট একটা ক্যালিবার আছে বলে ধরতে হবে। এমনিতে 96% ভোট মানে ডেফিনেটলি যে অঙ্কটা বলেছেন সেটা তো ঠিক, তার মধ্যে তো সব পক্ষের ভোট রয়েছে। এবার এই ক্ষেত্রেও মানে এই যে ভোটটা পেয়েছেন এখান থেকে তৃণমূল প্রার্থী, সেটার মধ্যে যদি কোথাও দেবাশিসবাবু নিজের কৃতিত্ব বা কন্ট্রিবিউশন খোঁজার চেষ্টা করেন, সেই কন্ট্রিবিউশনে বাকিদের ভোটটাও মিটে আছে বা জুড়ে গেছে, এটা মনে করছেন নাকি তিনি? দেখুন, লোকসভা ভোটের আগে নির্দল দেবাশিস তৃণমূলে যোগ দেবেন বলে ভেবেছিলেন। এবার শেষে ওয়ার্ডের মানুষ কিন্তু তাদের মতামত জানিয়েছিলেন, একটা গণভোট নিয়েছিলেন। সব কিছুতেই তিনি একটা ব্যতিক্রমী চরিত্র হিসেবে নিজেকে খাড়া করে দেন, জানেন তো। এই যেরকম ব্যানারটা লাগিয়েছেন ঠিক সেরকম আর কি। তখন গণভোট নিয়ে কোন দলে যাবেন মানুষের রায় নিয়ে, এটা কখনো দেখেছেন? লোকে তো দলে যায়, গিয়ে তারপর মানুষের রায় নেয়, আর অনেক সময় মানুষের রায় নিয়ে এক দলে এসে অন্য দলে চলে যায়। দেবাশিসবাবু সব কিছুতেই ব্যতিক্রমী, একদম অন্য মাপের চিন্তা ভাবনা করেন আর কি, অন্য আঙ্গিক থেকে ভাবনা চিন্তা করেন। আসলে নির্দল যে আসলে অনেকগুলো দল, সেটাই বোধহয় এখন বোঝাচ্ছেন এই দমদমের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই লোকসভা ভোটের পরিসংখ্যান কি বলছে জানেন? হিসেব বলছে বাম কংগ্রেস জোট নিজেদের নাক কেটে কোথাও কোথাও বিজেপির যাত্রা ভঙ্গ করেছে, আবার কোথাও কোথাও তৃণমূলের যাত্রা ভঙ্গ করেছে। মানে এটা একটা, যদি আপনি পুরো ফলাফলটা বিশ্লেষণ করেন না, সেটা দেখতে পাবেন। এবার দেবাশিসবাবু কি বোঝাতে চাইলেন যে তিনি হচ্ছেন একমাত্র লোক যিনি সব পক্ষের ভোটটাকে প্লাস মাইনাস করে কাউকে বাড়তি সুবিধা পেতে দেননি, কিন্তু তিনি যে সুবিধা কাউকে দিয়েছেন সেটা তার ক্যারিশমার ফল। যাই হোক, এটা দেবাশিসবাবু কী ব্যাখ্যা কীভাবে দিতে চেয়েছেন, বা এই কথাগুলো বলার বা দেখার বা নজর কাড়ার যে একটা প্রচেষ্টা, তার পেছনে ভবিষ্যতের কি উদ্দেশ্য রয়েছে, সেটা দেবাশিসবাবুই বলতে পারবেন। কারণ রাজনৈতিক নেতা তো এখন নির্দল, কিন্তু রাজনীতি যারা করেন তারা তো ওই কিছু উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না। ফলে তার ডেফিনেটলি এই হোর্ডিং পোস্টারের পেছনেও কিছু কারণ রয়েছে। সে যাক, কিন্তু এবার প্রথমে আসি এই বাম কংগ্রেস কীভাবে বিজেপির সুবিধে করে দিয়েছে সেই কথায়। দেখুন, রায়গঞ্জ লোকসভায় বিজেপি জিতেছে 68,197 ভোটের মতো, এরকম একটা সংখ্যা আর কি। এবার রায়গঞ্জে কংগ্রেসের আলী ইমরান রামস কত ভোট কেটেছেন জানেন? 2,63,273। মানে এই ভোটটা যদি সোজাসুজি যেত তাহলে পুরো
ফলটা তো অন্যরকম হয়ে যেত, কোনো এক পক্ষে গেলেই তো পুরো ফল বদলে যেত। এবার আসুন বালুরঘাটের কথায়। বিজেপির সুকান্ত মজুমদার জিতেছেন মাত্র 10,386 ভোটে, আর এই আসনে আরএসপি প্রার্থী পেয়েছিলেন 54,000-এর কিছু বেশি ভোট। একইভাবে মালদা উত্তর, পুরুলিয়া, বিষ্ণুপুর আর তমলুকে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধানের তুলনায় বাম বা কংগ্রেস প্রার্থী অনেক বেশি ভোট পেয়েছেন। এবার হিসেবেই পরিষ্কার, বাম বা কংগ্রেস যদি ফ্যাক্টর না হতো তাদের জাতীয় স্তরের জোট সঙ্গী তৃণমূলকে হারতে হতো না। তারা তো বলতেন তৃণমূলকেই ভোট দিন, এটাই তো স্বাভাবিক ছিল। আবার এর উল্টোটাও আছে জানেন তো, অন্তত 12টা এমন আসন রয়েছে যেখানে বাম আর কংগ্রেস জোট ভোট কাটায় বিজেপিকে হারতে হয়েছে, তৃণমূলের লাভ হয়েছে। তার মধ্যে রয়েছে আসানসোল, আরামবাগ, হুগলি, কলকাতা উত্তর, দমদম বা বীরভূমের মতো সিটগুলো। এর এই যে কে কাকে বেশি তারা সুবিধে করে দিয়েছেন, এটা দেখলে আপনাদের মনে হবে জানেন যে কোথাও গিয়ে জোট ধর্ম কিন্তু পালন করেছে বাম কংগ্রেস। সেই গল্পটা মনে পড়ে যাচ্ছে জানেন তো, একবার ছোটোবেলায় শুনেছিলাম যে একটা লোক একটা পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলো যে একটা লোক ডুবে যাচ্ছে, তো তারা চিৎকার করে সেই লোকটাকে দেখে, যে লোকটা ডুবে যাচ্ছিল সে চিৎকার করে বললাম আমায় বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছি। যে লোকটা ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল সে বলল না বাবা আমি নিরপেক্ষ, আমি জলেরও না তোমারও না, বলে লোকটা চলে গেল। এবার যে লোকটা জলের মধ্যে ছিল সে টুপ করে ডুবে গেল। তার মানে ওই ভদ্রলোক নিজেকে নিরপেক্ষ বললেন, যিনি চলে গেলেন, কিন্তু আসলে তিনি পরোক্ষে জলকে সাহায্য করলেন এই মানুষটাকে ডুবিয়ে দিতে। এর থেকে প্রমাণ হয় নিরপেক্ষরাও একটা পক্ষ। এবার এই দুটো দলের লড়াইয়ে, বাইনারির লড়াইয়ে বাম কংগ্রেস তো একটা স্বতন্ত্র পক্ষ হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছিল, তারা একজন তৃতীয় শক্তি এরকম একটা বলার চেষ্টা করছিল। আসলে কিন্তু হিসেব করলে দেখা যাবে তারা এই দুই শক্তির কাউকে না কাউকেই সাহায্য করেছে, তৃতীয় পক্ষ আর তারা নয়। আসলে তারা কোনো একটা, এই দুই পক্ষের কোনো একটা পক্ষ। হ্যাঁ, জায়গা বিশেষে শুধু ভূমিকাটা বদলে গেছে। এমনিতে বাম কংগ্রেসের অধিকাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু তারা যেহেতু বহু আসনে ওই তৃণমূল বা বিজেপির পথের কাটা হয়েছেন বা তাদের সাহায্য করেছেন, তাই ভাবছিলাম এই যে রাজ্যের 4টে বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে, সেখানে বাম কংগ্রেস কি ফের নিজেদের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গের কারণ হবে, নাকি নাকের বদলে এবার নড়ুনও জুটবে, মানে একটা দুটো আসন হলেও জুটবে। দেখুন, লোকসভা ভোটে সবেধন নীলমণি একটা আসনে জিতেছে ওই কংগ্রেস, কিন্তু উপনির্বাচনে তারপরেও কিন্তু জোটের মোহ ত্যাগ করতে পারেনি সিপিআইএম, এবং কংগ্রেস যথারীতি তারাও মনে করছে জোটে ফয়দাই হয়েছে। এবার ঠিক হচ্ছে যে মানিকতলার বাগদা বিধানসভায় লড়বে বামফ্রন্ট, আর রানাঘাট রায়গঞ্জে লড়বেন হচ্ছে কংগ্রেস প্রার্থী। অর্থাৎ 50-50 ভাগাভাগি করে ফেলেছে। লোকসভা ভোটের মতো এবারও বামেরা কংগ্রেসের সঙ্গেই থাকছে। হাম আর দুধ যেরকম ছিল মিলেমিশেই আছে আর কি, বা হাম আর দুধ না, বাম আর কংগ্রেস বলতে পারেন, মিলেমিশেই আছে। মাঝখানে আটি হয়ে গড়াগড়ি কারা খাচ্ছে আইএসএফ। আমরা আলোচনা করছি, নিজেদের মধ্যে আলোচনা করছি, কংগ্রেসের সঙ্গে আলোচনা করছি, তার ভিত্তিতে ঠিক হবে। তো নয়, আমরা আসন সমঝোতা যেটা করি, যেহেতু আসন সমঝোতা করে লড়েছি 1 মাস আগে, সেই জন্য আমরা আগে আলোচনা করে নিই, তারপর আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। আইএসএফ তো নির্বাচনের সময় ছিল না, আর যে 4টি আসনে আমাদের উপনির্বাচন আছে এখনও সেখানে ওরা কোনো ক্লেম করেনি। আগে যেমন আগে ক্লেম করেছিল আর কি, আলোচনা করে একটা ক্লেমের ভিত্তিতে হয়, তো সেরকম এখনও হয়নি। সিপিএমের সাথে যাব কি কটাতে কন্টেস্ট করবো সেটা এখন আমি বলতে পারবো না, কারণ হচ্ছে সেটা আমার উপরে নির্ভর করছে না, আলোচনার ভিত্তিতে হবে। তবে একটু বলতে পারি যে আমরা কন্টেস্ট করছি, যে কটাতে করবো সেটা বলছি না, কিন্তু ভোটে আমরা আছি। এই আমাদের তুলনামূলক যে রেজাল্ট আশা করেছিলাম সেই রেজাল্ট হয়নি, মানে রাজনীতি ময়দান ছেড়ে চলে যাবো, পালানোর ছেলে আমরা নয়, আমরা লড়াইয়ের মধ্যে থাকবো। যে একটা পর্যন্ত তৃণমূল ঢুকতে পারছে, তৃণমূলকে মানুষ সাপোর্ট দিচ্ছে, কিন্তু এই প্যাটার্নটা চিরকাল চলবে না। যদি রাজনৈতিক একটা এই ধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয়, এবং সেই ভ্যাকুয়ামটাকে যদি সময় থাকতে বামপন্থী শক্তি, গণতান্ত্রিক শক্তি আমরা যদি সেটাকে পূরণ করতে না পারি, তাহলে বিজেপির যে গ্রোথ পশ্চিমবাংলায়, বিজেপির গ্রোথটা কিন্তু থেমে থাকছে না। এবারেও আমার মনে হয় সিট হয়তো তারা কম পেল, এটাকে খুব বাড়িয়ে দেখার কোনো মানে নেই।
বিধির বাঁধন ভাঙবে তুমি। ওই যে শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। শুনলেন তো, দুর্বলের সেই বল উপনির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা আদৌ ফেলবে কি না, তার উপরেই হয়তো এই লোকসভা ভোটের মতোই কে কোন আসনে জিতবে এই উপনির্বাচনে সেটা হয়তো নির্ভর করছে। তৃণমূল নাকি বিজেপি, কে উপনির্বাচনের কিং হবে সেটা তো ওই এদের দুর্বলের কতটা কন্ট্রিবিউশন কোন দিকে থাকবে তার উপর বোঝা যাবে। এবার সেটা যদি ধরুন বাম কংগ্রেস বা আইএসএফের মতো কিং মেকারদের ওপরেই পুরো ব্যাপারটা নির্ভর করে, তাহলে কিন্তু একটা অন্য জিনিসও বুঝতে হবে উপনির্বাচন নিয়েও এই শাসক বা প্রধান বিরোধী দলকে অনেক হিসেব নিকেশ করতে হবে। এত সহজে নিশ্চিন্ত থাকলে চলবে না যে সব নিজেদের মধ্যেই দেওয়া নেওয়া চলবে আর কি। মাঝখান থেকে ওই বললাম দুর্বলের বলটা তাদের কতটা হিসেবে রাখতে হবে, সেই হিসেবের কথা বলতে গেলে এবার কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। উপনির্বাচনে না নর্মালি আমরা দেখেছি সচরাচর ওই শাসক দলই এগিয়ে থাকে, মানে পশ্চিমবঙ্গে সেটাই দস্তুর, সব জায়গাতেই প্রায় অনেকটা, কারণ লোকে ভাবে যে পুরোটা জানা হয়ে গেছে কারা ক্ষমতায় রয়েছেন, যদি বাই এনি চান্স তাদের বিরুদ্ধে কেনই বা যাব, যদি না খুব কোনো কারণে একটু শাসক দলকে বার্তা দেওয়ার থাকে, লোকে চট করে রিস্ক নেয় না। কেন? কারণ উপনির্বাচনে সরকার বদলের সম্ভাবনাটা কাজ করে না, তাই জন্য মানুষজন ওই শাসক দলের পক্ষে বা যেদিকে হাওয়া সেই দিকে ভোট দেয়। সেই দিকে যদি দেখেন তাহলে তৃণমূলের পাল্লা ভারী বলে ধরতে হবে, কারণ শাসক দল তো এখানে তারাই। হাওয়াও এই মুহূর্তে যদি লোকসভা ভোটের ফল দেখেন তাদেরই দিকে। শুধু তাই নয়, ওই বাগদার মহিলারাও তো লক্ষ্মীর ভাণ্ডার পান, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার ভয় নেই নাকি? এই ভয় তো তাদের মধ্যেও কাজ করবে। সাগরদিঘি দেখে নিয়েছেন তো উপনির্বাচনের ফল ইধার উদার হতে কি কাণ্ড হয়েছিল, অনেকটা তো এবার তো আবার ডবল হয়ে গেছে না অ্যামাউন্টটা। আবার মুদ্রার উল্টো পিঠও আছে জানেন তো, এই বাগদার বিধায়ক ছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস, তিনি চলে গেছিলেন জেতার পরে তৃণমূলে, তারপর যে বিধায়ক পদে ইস্তফা দিতে হয়েছে কারণ এই লোকসভা ভোটে লড়েছেন, তাই জন্যে। মানে বাগদায় এই যে অকাল নির্বাচন হচ্ছে, এটাকে উপনির্বাচনটাকে যদি অকাল নির্বাচন বলে দেখেন তাহলে তো ভুল নেই, তার দায়টা পুরোটাই বিশ্বজিৎ দাসের ওপর বর্তায়। তিনি এই রকম একটা কাণ্ড কারখানা করলেন যে বিধায়ক হয়ে দাঁড়ালেন, হারলেন, ঠিক আছে, তার জন্য হচ্ছে এটা সোজাসাপটা নিয়ম। আর দ্বিতীয়ত তিনি এক দলের টিকিটে জিতে আরেক দলে চলে গেছিলেন, অর্থাৎ কোথাও গিয়ে জনমত নিয়ে খেলা করেছিলেন, নিজের মতটাকেই জনমতের ওপর বসিয়ে দিয়েছিলেন, ফলে তার দায় আছে। হ্যাঁ, ওখানকার মানুষজনের নিশ্চয়ই কিছু বক্তব্যের দায়ও থাকতে পারে এর প্রভাবে। এবার বাগদা, সেখানে কিন্তু আরেকটা জিনিসের প্রভাব আছে জানেন তো, মতুয়া। এটা মতুয়া প্রভাবিত আসন। এবার সিএ কার্যকর হচ্ছে সদ্য, এবার মতুয়া জনগোষ্ঠী নর্মাল কোর্সে দেখা গেছে যে বিজেপিকেই ভোট দিয়েছে। লোকসভা ভোটে ওই বাগদায় বিজেপির লিড 20,000-এরও বেশি। তাই বুঝতেই পারছেন যে এখানে আগের নির্বাচনের সঙ্গে সঙ্গে প্রেক্ষাপট বেশ কিছু বদল হয়েছে। সেই বদলটা কোথাও গিয়ে বিজেপির জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক। উৎসাহ যে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি, সেই জন্যই ওই উপনির্বাচন ঘোষণা হতে না হতেই বাগদার বিজেপি কর্মীরা সব দেওয়ালে লেখা শুরু করে দিচ্ছেন। প্রার্থীর নাম লেখেননি কারণ এখনও প্রার্থী ঠিক হয়নি, আর প্রার্থী ঠিক হওয়াটা আবার বেশ জটিল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সব দলে। বিজেপিতেও তো এ নিয়ে যথেষ্ট অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ যেভাবেই দেখেন আর কি, মোদ্দা কথা টানা পড়ে না আছে। তার মানে বাগদার লড়াইটা এক পেশে সেক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু লড়াইটা একটা হবে সেটা আমরা জানি, সিএ বনাম লক্ষ্মীর ভাণ্ডার। এবার তৃণমূলে এই যাওয়া বিশ্বজিৎ দাসের ওপরই তৃণমূল ফের একবার ভরসা রাখবে, নাকি বিজেপি তারা এমন কারোর ওপর ভরসা করার চেষ্টা করবে যিনি অন্তত জনমতের ওপরে কোথাও গিয়ে নিজের মতটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।
এই বিষয়গুলোর একটা টানাপোড়েন থাকবে, এটা আমরা বুঝতে পারছি। উপনির্বাচনে কিন্তু সচরাচর এই ধরনের অনিশ্চয়তা থাকে না। বাগদায় রয়েছে, মানিকতলাতেও ছিল, কিন্তু মনে হচ্ছে একটা অনিশ্চয়তা সেখানে কেটেছে। প্রার্থী হচ্ছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। নিজের মেয়ে শ্রেয়া পাণ্ডে, তাকে দৌড়ে পেছনে ফেলে প্রার্থী হলেন সুপ্তি। তাহলে বুঝতে পারছেন কতটা টান লড়াই ছিল। পারিবারিক লড়াই সবসময় কিন্তু আর 5টা লড়াইয়ের থেকে একটু অন্যরকম হয়, অনেক বেশি আন্ডার কারেন্ট থাকে, অনেক বেশি উত্তেজনা থাকে ভেতরে। নাহলে ভাবুন যে ছিল যে কতটা টান, কতটা তার মধ্যে উত্তেজনা টানাপোড়েন আছে। নাহলে বিধানসভার একটা উপনির্বাচন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্ত একটা কোর কমিটি করে দিতে হয়। পাশাপাশি বিকল্প হিসেবে প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নামও ভেবে রাখতে হয়। এতগুলো কাণ্ড হয়েছে, তার মানে তো বিষয়টা একটু জটিল ছিল। আজ নবান্নে কোর কমিটির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং হয় এবং তাতেই সুপ্তি পাণ্ডের নাম চূড়ান্ত হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যাবতীয় টানাপোড়েনে এখানে দাঁড়ি পড়লো নাকি নতুন টানাপোড়েনের রাস্তা খুললো? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। একটা সময় আমাদের হাত ছেড়ে নবীনদের দিকে এগোতে দিতে হয়। আমরা প্রবীণরা যদি সবকিছু আঁকড়ে ধরে থাকি সব সময় যে আমরাই করবো, তাহলে ওরাই এগোবে কি করে? ডেফিনেটলি আমি ইচ্ছাকৃতভাবেই ওর হাতে অনেকটা ছেড়ে দিতাম। চ্যালেঞ্জের ব্যাপার নেই যে ও করছে ও পাবে না কেন, মা যেখানে আছে সেখানে ও পাবেই পাবে। গ্রাউন্ড লেভেলের কর্মীদের গুরুত্ব দেন, আমাদের কাউন্সিলরদের মতামতকে গুরুত্ব দেন। আজকে যেটা কোথাও হয় না সেটা উনি করেছেন, প্রত্যেকটি কাউন্সিলরকে ডেকে তাদের মতামত নিয়েছেন এবং করেছেন। এটা মমতা বলেই সম্ভব। সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত ছোট গল্প রয়েছে, জানেন তো, ক্লাস ফ্রেন্ড। সেখানে বহু বছর পর দুই পুরনো বন্ধুর দেখা হয়। তাদের সামাজিক পরিস্থিতি তখন বদলে গেছে। আজ নবান্নে সুপ্তি পাণ্ডের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎটাও কিন্তু ওই গল্পটার মতোই মনে পড়ে গেল হঠাৎ। দুজনেই পুরনো বন্ধু, ব্যক্তিগত স্তরের বন্ধু, সহপাঠিনী। এবার মানিকতলার ওই মান রক্ষার লড়াইয়ে মনে হচ্ছে তাই ব্যক্তিগত বন্ধুকে এগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর জন্য কি তিনি শ্রেয়াকে রিজার্ভে রেখে দিলেন? কারণ এই সময় মানিকতলার হিসেবটা কিন্তু একটু গোলমেলে। এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে এই লোকসভা ভোটের সময় সব থেকে বেশি টানাপোড়েন এখানে নিয়ে চলেছে এই কলকাতা উত্তর এই লোকসভা আসনকে কেন্দ্র করে, আসন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে, প্রার্থীপদ পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে। তাপস রায় তিনি দল ছেড়েছেন, গিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। এবং তারপরেও তো কত কিছু আমরা দেখলাম। ওই ভোটের দিন কোথাও গিয়ে কুণাল ঘোষ তিনি চলে গেছেন পরেশ পালের এলাকায়, রাজু নস্করের তার অফিসে গিয়ে বসে তিনি যখন আড্ডা মারছেন, সেখানে আবার দৌড়ে এসছেন পরেশ পাল, আবার দৌড়ে এসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মানে অনেক টান অনেক কিছু প্লাস মাইনাস ঘটেছে আর কি। আর এই লোকসভা ভোটে মানিকতলা বিধানসভার থেকে নামমাত্র লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। 31 নম্বর ওয়ার্ড, সেখানে ভালো লিড পেয়েছে বিজেপি। 16 নম্বর ওয়ার্ডেও তারা এগিয়ে। বাকি ওয়ার্ডগুলোতে যে লড়াই সেটাও কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে। মানে বিজেপি যদি ফের এখানে তাপস রায় কিংবা সজল ঘোষের মতো একটু হেভিওয়েট কাউকে দাঁড় করায়, তখন লড়াইটা নিশ্চিতভাবে হয়তো এক পেশে থাকবে না। এবং তৃণমূল নেতৃত্ব হয়তো সন্দেহ করেছিল যে এই ক্ষেত্রে হয়তো শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করলে অন্তর্ঘাত হলেও হতে পারে, কারণ এবার তো এই অন্তর্ঘাতটা একটা কমন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের ক্ষেত্রে এত ভালো রেজাল্টের পরেও। তাই বোধহয় সুপ্তি পাণ্ডেকে এই যাত্রায় এগিয়ে রাখা হলো। 19-এর লোকসভা থেকে বেড়েছে, সেটা তো আমরা ধরে রেখেছিলাম কনস্টিটিউয়েন্সিটা বলেই। শুধু 31-এ হঠাৎ করে ডাউন হয়ে গেল, না তো 10,000-এর লিড হতো। দেখলো মানে অনেক প্রতিষ্ঠিত, বলতে আমার বাধা নেই, প্রতিষ্ঠিত মানুষ যারা দলের আছেন তাদের এখানে যখন পরাজয় দেখতে হয়েছে তৃণমূলকে, এখানে কেউ নেই। সেই জায়গায় আমাদের এই বাড়ির উপর ভরসা করি এবং এই কর্মীদের উপর ভরসা করি এবং এই কাউন্সিলরদের উপর ভরসা করি, আমরা কিন্তু এরিয়াকে এগিয়ে নিয়ে গেছি।
লোকসভার ভোটে বিজেপির সাথে সরাসরি লড়াইয়ে তৃণমূলের সাফল্যের হার কত জানেন? 70%। এবার এমন সাফল্যের মুহূর্তেও তৃণমূল নেত্রী কিন্তু দুর্বল জায়গাগুলোকে ইগনোর করেননি। গতকাল কুণাল ঘোষ, পরেশ পাল আর স্বপন সমাদ্দারের মতো নেতাদের নবান্নে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ডেকেছিলেন জানেন? প্রথমত, উত্তর কলকাতা আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছেন ঠিকই, কিন্তু পরেশ পালের ওয়ার্ডে লিড পাননি। কয়েকদিন আগে কালীঘাটে তৃণমূলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে এ ব্যাপারে কুণাল ঘোষ আর পরেশ পালকে প্রশ্ন করা উচিত। হতেই পারে কাল নবান্নে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এদের প্রশ্নটা করেছেন। আর নয়তো কুণাল ঘোষ, পরেশ পালদের ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণও থাকতে পারে। সেটা কি? দ্বিতীয় কোনো কারণ, সেটা কিছুটা আন্দাজ করার চেষ্টা করছি জানেন তো। মানিকতলা বিধানসভাতে যেহেতু তৃণমূল সামান্য এগিয়ে আছে, তাই হয়তো উপনির্বাচনের আগে উত্তর কলকাতার 3 তৃণমূল নেতাকে ডেকে পাঠিয়ে কোথাও গিয়ে ওই ভবিষ্যতে যাতে এরকম সংশয় তৈরি না হয় সেই রাস্তাটাই বন্ধ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মুখ্যমন্ত্রীর রোগ চিনতে ভুল হয় না, তার ডায়াগনোসিস একদম সাংঘাতিক। এই তো গতকাল পরেশ পাল যখন নবান্নে মুখ্যমন্ত্রী ঘরে পৌঁছন, তখন তার চোখ মুখ দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝে যান যে বেলেঘাটার বিধায়ক সুস্থ নেই, অসুস্থ। এবং তার জেদাজেদিতেই তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানা যায় যে পরেশ পালের মাথায় রক্ত জমাট বাঁধছিল। ভাবতে পারেন তিনি ওইভাবে মুখ্যমন্ত্রী যদি তৎক্ষণাৎ বুঝতে না পারতেন তাহলে কি হতে পারত। সময় মতো চিকিৎসা শুরু হয়, পরেশ পাল এখন সুস্থ আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডায়াগনোসিসে যেহেতু ভুল হয় না, তাই ভাবছি যে এই পরেশ পাল যারা দীর্ঘদিন বিধায়ক ছিলেন, তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন, দেখছেন তাদের দলের এরকম আর কি এরকম পরেশ পাল বা তার দলের অন্য লোকরা বা বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, পয়েন্টগুলো, সেই জায়গাগুলোতে দুর্বলতা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় রোগ বাসা বেঁধেছে, সেগুলো নিশ্চয়ই তিনি ইগনোর করছেন না। সেগুলোও নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলছেন। এই যে রোববার রাত থেকে দক্ষিণ কলকাতার কসবা উত্তপ্ত, 107 বা 108 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, মারপিট হয়েছে। এই সবগুলোর কারণ নাকি আসলে আমরা কালকে অবধি একরকম ভাবছিলাম, পরে শুনলাম আর কি, ওনারাই সব জানালেন ওখানকার লোকজন আর কি, এই সমস্ত কিছুই নাকি হয়েছে জমি দখলকে কেন্দ্র করে। এই কসবা এলাকায় পূর্ব কলকাতার বুঝিয়ে যেরকম জমি বেহাত হচ্ছে বলে অভিযোগ, তেমনি সরকারি জমিও নাকি বেবাগ বিক্রি হয়ে যাচ্ছে এবং এই সব কিছুই নাকি শাসক দলের একাংশের প্রত্যক্ষ মদতে হচ্ছে। এই অভিযোগটা অন্য কেউ না, এই কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষই করেছেন। সুশান্ত কি তাহলে অনেকের মধ্যে একা ফিল করছেন নাকি? মানে যেহেতু এরকম বক্তব্য রেখেছেন, তাই এটা মনে হওয়াটা তো খুব স্বাভাবিক। আর একা ফিল করছেন বলেই কিন্তু দলের এটা তো দুর্বল জায়গা, তাহলে সেটা নেত্রীর নজরে আনতে চাইছেন, তাহলে কিন্তু বলতে হবে তিনি সফল। কারণ কসবায় সমস্যা মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে পুরো সব কিছু ঠিকঠাক করার নির্দেশ দিয়েছেন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। লাঙল যার জমিদার, হামচার দামদার। তেভাগা আন্দোলনে জমির অধিকার ছিনিয়ে নিতে স্লোগান তুলেছিল জোটবদ্ধ কৃষকরা। বছর 75 আগের সেই আন্দোলনের অন্যতম লড়াইয়ের ক্ষেত্র ছিল সন্দেশখালী। শাহজাহান, শিবু হাজরাদের সৌজন্যে তেভাগা সেই স্লোগানের বদল ঘটেছে। সন্দেশখালীতে শোনা গেছে জোর যার জমিদার। তবে এই পরিবর্তিত স্লোগান শুধু সন্দেশখালীর নোনা জলেই আটকে নেই। সন্দেশখালী থেকে 70 কিলোমিটার দূরে খাস কলকাতার কসবাতেও স্লোগান সেই একটাই, জোর যার জমিদার। কিছু জমি আছে যেগুলো ধরুন সরকার থেকে অ্যালট করা হয়েছিল, কিন্তু সেই জমিগুলোতে অনেকে বাড়ি করেনি, সরকার থেকে সেগুলো বোর্ড মেরে গেছে।
এই গত 6 মাসের মধ্যে সমস্ত বোর্ড উপড়ে ফেলা হয়। এরা জমি বাড়িগুলো বিক্রি করবার চেষ্টা করছে। সরকারি জমি বিক্রি করে দেওয়ার বিস্ফোরক অভিযোগটা করছেন তৃণমূলের কাউন্সিলর, যিনি আবার বড়োর চেয়ারম্যান। আমার প্রশ্ন যে আমরা যারা রাজনীতি করি আমাদের ভাবতে হবে যে আমরা এই যে লোকগুলো যারা সরকারি জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, এদেরকে আমাদের গাড়িতে ওঠাবো কি ওঠাবো না। বাইরে থেকে লোক আসছে বদমাইশি করছে সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। বাইরের লোকটা ভাড়া নিয়ে আসছে আমি জানি না তো, সেটা আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। শিলিগুড়ি পুর নিগমে জমি হাঙরদের দাপাদাপির কথা সামনে এসেছিল কদিন আগে। জমি লুটে রামকৃষ্ণ মিশনের ওপর হামলাও হয়েছিল, তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। রূপের বদল হলেও এই জমি লুটেরারা যে কলকাতা পুরসভার এলাকাতেও সক্রিয় বুঝিয়ে দিচ্ছেন বড়োর চেয়ারম্যান নিজে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সূত্র বলছে, পূর্ব কলকাতার জলাভূমি সংলগ্ন কসবার 107 এবং 108 নম্বর ওয়ার্ড, দুটি ওয়ার্ডই কলকাতার অন্যতম জমির খনি। প্রায় 190টির কাছাকাছি ফাঁকা প্লট রয়েছে এই দুই ওয়ার্ডে। রয়েছে ব্যক্তিগত জমি, কেএমডি এর জমি এবং বেশ কিছু পরিত্যক্ত জমি। গত কয়েক বছরে আমূল বদলেছে এলাকা। অন্তত 25টির বেশি বড় বড় আবাসন হয়েছে। সরকারি বোর্ড হটিয়ে জমি দখল করে ব্যক্তিগত নামে নথি তৈরি হচ্ছে সেই ফাঁকে। কাঠাপিছু 80 লক্ষ থেকে 1.5 কোটি টাকা দাম ছাড়িয়েছে নাকি সেই সমস্ত জমির। এখন আর দখল হয় না, এটা বামপন্থা আমল হতো। আমরা সব কর্পোরেশনে, ক্যালকাটা কর্পোরেশন সব যে জমির মিউটেশন করছে, আগে মিউটেশন হতো না, অ্যাকোয়ার হতো না, মানে অ্যাকোয়ার হয়ে গেল, মিউটেশন হতো না। এবার আমরা 100% সব মিউটেশন করে দিয়েছি, এখন আর সেগুলো হয় না। এখন যেটা হচ্ছে দুটো কাউন্সিলর ইগো প্রবলেম হচ্ছে, এটা বসে দল নিশ্চিতভাবে ঠিক করবে। কোনোভাবেই ওই লড়াইটা রাজনৈতিক নয়, কিন্তু রাজনৈতিক মদতপুষ্ট লড়াই। কারণ ওখানে জমির দাম আকাশ ছোঁয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কলকাতা শহরের মধ্যে কোনো একটি ওয়ার্ডে যদি সবচেয়ে বেশি পুকুর ভরাট হয়ে থাকে, তাহলে ওই দুটি ওয়ার্ডের মধ্যেই আছে সেটা। বিষয়টা হচ্ছে শুধু টাকার লড়াই। একজন কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। নেতারা প্রকাশ্যে যে যুক্তি সাজান, নেত্রী কিন্তু রেয়াত করবেন, এটা আমরা ধরে নিতে পারি। মানে কঠিন ভোটে জিতে এইভাবে সদ্য একটু হয়তো শ্বাস ফেলার সময় পেয়েছেন, তার তখনই এরকম কসবার যদি গোলমাল হয়, এটা কিন্তু দলের ইমেজ একদম দফারফা করে দেয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার শাসক দল কিন্তু ইমেজ নিয়ে খুব সতর্ক। একের পর এক এমন সব ঘটনা ঘটেছে, যাবতীয় কিছু ঝামেলা তো ওই ইমেজ নামক বস্তুটার, তার তো একদম সবাই মিলে যে যেরকমভাবে পেরেছেন কালি লেপেছেন। তাই ভোট পরবর্তী হিংসা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। এই যে উল্টোডাঙ্গার আবাসনে অটো তাণ্ডব চালানো হলো, সে ঢুকে পড়লো সব অটোগুলো লাইন দিয়ে, কি না ওখানে ভোট নাকি কম পাওয়া গেছে। এ ব্যাপারে কিন্তু রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। তৃণমূলকে ভোট না দেওয়া এই আবাসনে অটো ঢুকিয়ে কেন দেওয়া হয়েছে, এরকম অভিযোগ কী করে উঠলো, এটা নিয়ে তখন তৃণমূল নেতারা প্রকাশ্যে বিষয়টা লঘু করার চেষ্টা করেছিলেন হয়তো, কিন্তু নবান্নে আজ কোর কমিটির বৈঠকে, ওই মানিকতলার কোর কমিটির বৈঠকে, সেখানে কিন্তু বিষয়টা তুলেছেন মুখ্যমন্ত্রী। এবং আমরা খবর পেয়েছি ওই এলাকার কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে রীতিমতো তিরস্কার করেছেন মুখ্যমন্ত্রী। কেন এই ঘটনা ঘটলো, কে সাহস দিয়েছে ওই অটোগুলোকে এই আবাসনে ঢোকার, এই সমস্ত জানতে চেয়েছেন তিনি। এবং বলেছেন যে আমাদের যারা ভোট দেবে না তাদের পাশে গিয়ে বোঝাতে হবে, কিন্তু এভাবে যদি তাণ্ডব চলে তাহলে সাধারণ মানুষ আর কখনো আমাদের পাশে থাকবে নাকি। এমনকি তিনি নির্দেশ দিয়েছেন যে ওই আবাসনের বাসিন্দাদের কাছে যেতে হবে, তাদের সাথে জনে জনে কথা বলতে হবে, প্রয়োজনে ক্ষমা চাইতে হবে। এবং সবথেকে বড় কথা, যে প্রশ্নটা উঠেছে হয়তো তিনি বুঝতে পেরেছেন যে অটো ইউনিয়ন এত সাহস পেল কোথা থেকে, যদি কাউন্সিলর নির্দেশ না দেয়, যদি তাদের মাথার ওপর কারোর হাত না থাকে। এই প্রশ্ন তুলে ওই কাউন্সিলরকে কিন্তু ব্যাপক ধমকও দিয়েছেন নাকি তৃণমূল সুপ্রিয়। যদিও শোনা যাচ্ছে যে শান্তিরঞ্জন কুণ্ডু নাকি মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিলেন, মুখ্যমন্ত্রী তাকে স্পষ্ট বলে দিয়েছেন যে কী ঘটনা ঘটেছিল আমি সব জানি, আমাকে যা খুশি বোঝানো হবে আমি সেটা বুঝে যাব, এটা যেন ভেবে না হয়। মানে তার মানে বেশি যদি কেউ বাড়াবাড়ি করেন তাহলে হিতে বিপরীত হওয়ার একটা আশঙ্কা কেউ থেকে যাচ্ছে। তৃণমূল নেত্রী ভয়ঙ্কর করা হয়ে গেছেন এ ব্যাপারে। এবং তিনি যে জিনিসটা করছেন তার থেকে তো একটা জিনিস পরিষ্কার, যে ওই বলে না সাপের হাঁচি বেঁধে চেনে, ফলে দলের কে কী করছেন, কেন করছেন, এটা তার থেকে ভালো আর কেউ চেনে না। সুতরাং
এই মুহূর্তে সাধু সাবধান এই আপ্তবাক্যটা মেনে নেওয়াই বোধ হয় কারোর জন্য ভালো। দেখুন, আরএসএসের সরসংঘ চালক মোহন ভাগবত কি একই রাস্তায় ভাবছেন, একই রকম আশঙ্কা করছেন? এই যে মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকের দিনই নাগপুর থেকে সতর্কবার্তা এলো, এবং তাও গোপনে নয়, একদম প্রকাশ্যে। সেটার পেছনে কি এটাই কারণ? এই যে ভোট প্রচারে ভাষা প্রয়োগ থেকে মিথ্যের ব্যবহার, সব বিষয় নিয়ে এরকম বিভিন্ন বিষয় তুলে সমালোচনা করেছেন সংঘ প্রধান, সতর্ক করে দিয়েছেন। আর যেটা বলেছেন সেটা তো হুবহু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেছে, বিরোধীদেরও সমান গুরুত্ব দিতে হবে। আচ্ছা, কলকাতা নাগপুরের দূরত্ব ঠিক কতটা বলুন তো? খুব কাছাকাছি কি? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংক্ষেপে আরএসএস। বিজেপি যদি ঘোড়া হয় তাহলে আরএসএস তার লাগাম। 10 বছর লাগাম শিথিল ছিল, ঘোড়া দুর্বার গতিতে ছুটেছে। তৃতীয় দফায় এসে গতি কমেছে, এবার লাগামেও টান পড়ল। লাগাম টেনে ধরলেন सरसंघ चालक मोहन भागवत। स्पर्धा रहती है तो दूसरे को पीछे करने का, स्वयं को आगे बढ़ाने का काम होता ही है, होना ही चाहिए, परंतु उसमें भी एक मर्यादा है। असत्य का उपयोग नहीं करना। चुने क्यों जा रहे लोग संसद में जाएंगे, बैठकर अपने देश को चलाएंगे, सहमति बनाकर चलाएंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी प्रचारे बोलेছেন সম্পত্তি ছিনিয়ে নিয়ে বিলিয়ে দেবে কংগ্রেস, মঙ্গলসূত্রের সোনাও রক্ষা পাবে না। মোদি বিরোধীরা প্রচার করেছেন ক্ষমতায় এসে সংবিধান বদলে ফেলবে বিজেপি, সংরক্ষণ তুলে দেওয়া হবে। মোহন ভাগবত বলেননি কোন প্রচারকে তিনি অসত্য বললেন, তবে সরসংঘ চালক তো আর কংগ্রেসকে উপদেশ দেবেন না, নিশ্চিতভাবেই তিনি बीजेपी बुझिए। जिस प्रकार ये बातें हुई, जिस प्रकार एक दूसरे को लताड़ना हुआ, जिस प्रकार प्रचार के दौरान हमारे करने से समाज में मनमुटाव बढ़ेगा, दो गठ बटेंगे, आपस में शंका संशय उत्पन्न होगा, इसका भी ख्याल नहीं रखा गया और विनाकारण संघ जैसे संगठनों को भी उसमें खींचा गया। टेक्नोलॉजी का सहारा करके असत्य बातें परोसी गई। ভোট চলাকালীন দুই তরফে তথ্য প্রযুক্তি সেল পরস্পরের প্রতি বিষোদ্গার করেছে। সরসংঘ চালক একে প্রযুক্তি ও বিজ্ঞানের অপব্যবহার হিসেবে দেখেছেন। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूँ। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए, वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है, उस मर्यादा का पालन नहीं हुआ। বিরোধী নয় প্রতিপক্ষ, বিজেপিকে রাজনীতির নতুন পাঠ শেখালেন মোহন ভাগবত। সবে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। সাংসদদের আগামী 5 বছরের গাইডলাইন কি নাগপুরে বসেই স্থির করে দিলেন সরসংঘ চালক। वही सरकार फिर से आ गई, एनडीए। अब ये ठीक है, पिछले 10 वर्षों में बहुत कुछ अच्छा हुआ। जो चुनाव के आवेश में अतिरेक हो गया, उससे मुक्त होकर हमको आने वाली बातों का विचार करना है, समस्याओं से राहत लेनी है। আমি দুটো কথা শুধু ভাবছিলাম ওনার কথাগুলো শুনতে শুনতে। বিরোধী নয় প্রতিপক্ষ। দেখুন, বিরোধী বিষয়টার মধ্যে কিরকম একটা নেতিবাচক বিষয় লুকিয়ে থাকে এবং তার মধ্যে কোথাও গিয়ে তার গুরুত্ব নেই, তিনি যা বলবো আমি ভালো করলেও আমার বিরোধ করবে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু প্রতিপক্ষ তখন মনে হবে একই লক্ষ্যে দুটো দল লড়াই করছে, সেটার মধ্যে কিন্তু নেতিবাচক জিনিসটা থাকে না, ইতিবাচক জিনিসের জন্যই দুটো দল লড়াই করছে, এরকম একটা বিষয় থাকে। সেই জন্যেই হয়তো এই কোথাও গিয়ে বিরোধী কথাটার বদলে প্রতিপক্ষ কথাটা ব্যবহার করতে উপদেশ দিলেন বা সাজেস্ট করলেন সরসংঘ চালক এই মোহন ভাগবত। এবং আরেকটা জিনিস, ওই লাস্ট কথাটা, অনেক কিছু ভালো হয়েছে গত 10 বছরে, কিন্তু ওই ভোটের আবেগের আতিশয্যে কিছু হয়তো বাড়াবাড়ি হয়ে গেছে, সেগুলো ভুলে এগোতে হবে। কিছু বাড়াবাড়িটাই কিন্তু সবসময় ওই ফারাকটা গড়ে দেয় এবং ভবিষ্যতের রাস্তাটা পেছল করে দেয়।
ঠিক জায়গাটা তিনি হয়তো কোথাও গিয়ে ডায়াগনোসিস করলেন আর কি। ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একদম নেতাদের কোথায় অসুস্থতা সেটা ধরে ফেলছেন, দলের কোথায় অসুস্থতা সেটা ডায়াগনোসিস করছেন, এক্ষেত্রেও মোহন ভাগবত বোধহয় এই মুহূর্তে এনডিএর কী গণ্ডগোল হয়েছিল সেইটা ডায়াগনোসিস করছেন। আচ্ছা, এটা কারা করে? এবং এই যে জিনিসটাগুলো বললেন সেগুলো দেখে আপনাদের একটু খেলার কথা মনে পড়ে যাচ্ছে না, যার মধ্যে কোচ থাকে, রেফারি থাকে। কোচ আর রেফারির মধ্যে তফাৎ কি? রেফারির কথা দুদলই শুনতে বাধ্য, কিন্তু কোচের কথা শুধু তার দলের খেলোয়াড়রা শোনে। মোহন ভাগবত কোচ এই মুহূর্তে যে ভাষায় বললেন, যা উপদেশ দিলেন, তাতে কিন্তু তাকে বিজেপির কোচ বলেই মনে হচ্ছে, কারণ তিনি রেফারি নন। তাহলে তো তার কথা কংগ্রেসকেও শুনতে হতো, সেটা তো ঠিক নয়। এবং সেটা মোহন ভাগবত বিলক্ষণ জানেন যে তার কথা কংগ্রেস শুনবে না, কিন্তু তিনি নাম না করে যে পরামর্শ দিয়েছেন অথবা সতর্ক বার্তা দিয়েছেন, সেটা তার মানে বিজেপির উদ্দেশ্যেই দিয়েছেন। এবার কোনো কোচ যদি চান যে তার টিমের প্লেয়াররা কোনো রকম ফাউল প্লে না করুক, ফাউল টাউল না করে, ঠিক ফেয়ার প্লে করে, সেটা তো তার ইচ্ছে, কিন্তু সেই পরামর্শ সচরাচর কোচরা কোথায় দেন? ড্রেসিং রুমে, প্রকাশ্যে দেন না। সাইড লাইনের ধারে যদি চিৎকার করে পুরো স্ট্র্যাটেজি কেউ বলে দেন, সেটা তো প্রতিপক্ষও শুনবে, এবং তারা তো তাদের প্রতিপক্ষের যে দুর্বল জায়গাটা সেটা ধরে ফেলে তাদের নিজেদের গেম প্ল্যান ঠিক করে ফেলবে, সেই দুর্বলতার জায়গাগুলোকে কাজে লাগিয়ে দেবে। তাহলে এটা তো ভাবতে পারেন যে মোহন ভাগবতের যা বলার ছিল সেটা তো নরেন্দ্র মোদীকে নাগপুরে ডেকে বলে দিলেই পারতেন, অথবা নীতিন গডকরি বা দেবেন্দ্র ফডনবিসের মাধ্যমে বার্তা পাঠাতে পারতেন। মানে নীতিন গডকরি নাগপুরের সাংসদ, ফডনবিস নাগপুরের বিধায়ক, নীতিন গডকরি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, বেস্ট পারফর্মার হয়তো, তো এইগুলো তো তার হাতে ছিল। তারপরেও তিনি যখন সেটা করেননি, তখন সেটা নিশ্চিতভাবে বুঝে শুনেই বলেছেন। এটা ওই প্রকাশ্যে বলা দরকার বলেই তার মনে হয়েছে, সেই জন্যেই তিনি বলেছেন। কারণ তার বোধহয় কোথাও গিয়ে, ওই বললাম না, তাই তিনি মনে করছেন বিরোধী নয়, প্রতিপক্ষ সবার জন্যেই তিনি ইভিন একটা প্লেইং গ্রাউন্ড তৈরি করে দিতে চাইছেন। এবং যখন সবাই এক প্ল্যাটফর্মে একটা উদ্দেশ্যের দিকে তাকিয়ে দৌড়োয়, তখন কিন্তু তার মধ্যে একটা নির্দিষ্ট গতি আসে, একমুখী গতি। সেটাই বোধহয় কোথাও গিয়ে মোহন ভাগবত চেয়েছেন। কিন্তু মোদ্দা বিষয় হচ্ছে, ভোট প্রচারে যা হয়েছে তার মধ্যে যেগুলো তার নাপসন্দ, সেটা ভাগবত অনেকভাবে বুঝিয়ে দিতে পারলেও একদম সরাসরিভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, এগুলো সরাসরি বুঝিয়ে দিয়েছেন, এটা কেন, তার তো একটা ব্যাখ্যা চোখের সামনে দেখতে পাচ্ছি। তার মনে হচ্ছে এগুলো ভায়া মিডিয়া গিয়ে সময় নষ্ট করার দরকার নেই, সরাসরি বললে অনেক তাড়াতাড়ি, একদম ডাইরেক্ট। কিছু জিনিস দেখবেন ওই মুখে ওষুধ দেওয়া হয় না, একদম ইন্ট্রাভেনাস শিরার মধ্যে সরাসরি দিয়ে দেওয়া হয়, অনেক তাড়াতাড়ি কাজ করবে বলে। হতে পারে সেই চিন্তা ভাবনার থেকে তিনি এই কাজটা করেছেন। আরও একটা জিনিস হতে পারে, প্রধানমন্ত্রীর সঙ্গে তার যোগাযোগের তো অনেকগুলো নর্মালি উপায় থাকার কথা, সেগুলো কি বন্ধ হয়ে গেছে? সেই জন্যই কি সরসঙ্ঘ চালককে প্রকাশ্যেই কথাগুলো বলতে হলো? এটা কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার। বিজেপি আর সংঘের মধ্যে সম্পর্কটা অনেকটা ওই সন্তান আর অভিভাবকের মতো। অভিভাবককে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ইচ্ছে মতো চলবে, বিজেপি কিন্তু এখনও অত বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠেনি। তাহলে অন্তত এইবারের ভোটটায় তাদের শরিক দলের ওপর নির্ভরশীল হতে হতো না। বিজেপির যে সামাজিক সংগঠনগুলো, সেগুলো তো আসলে সংঘের সংগঠন, পার্টির সাথে সরাসরি যোগসূত্র সে হবে না। এই যেরকম ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বা শ্রমিক সংগঠন, ভারত মজদুর সংঘ, এগুলো সব সংঘের সংগঠন। এগুলো থেকেই বিজেপিতে নেতা আর রক্তের যোগান আসে। তাহলে সংঘ প্রধান কেন প্রকাশ্যে মুখ খুললেন? একটা কারণ হতে পারে যে সংঘ প্রধান হয়তো বার্তা দিলেন, বিজেপি লোকসভা নির্বাচনে যে লাইনে প্রচার করেছে সেটা সংঘের লাইন নয়। সীমা লঙ্ঘন যদি হয়ে থাকে, তার জন্য সংঘ দায়ী নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে দিয়ে গণতন্ত্রকে হত্যা করে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে একটা একনায়কতন্ত্র চালিয়েছে, তার প্রতিফলন দেশের মানুষ ইলেকট্রনিক ভোট বাক্সের মধ্যে দিয়ে দিয়েছে।
এবং আরএসএস বলুন বা নরেন্দ্র মোদী বিজেপি বলুন, তারা বুঝতে পেরেছে যে যদি নির্বাচন কমিশন তাদের হয়ে কাজ না করতো তাহলে তারা যে এই যে নরবরে একটা এনডিএ সরকার তৈরি করেছে সেটাও তারা তৈরি করতে পারতো না। তাই বিলম্বিত বোধোদয় থেকে তাদের এই কথা বলে আমি মনে করি। সংঘ তার বার্তা প্রধানমন্ত্রীকে এই বিষয়ে মন্তব্য করবার বা প্রতিক্রিয়া দেওয়ার মতন ধৃষ্টতা ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমার নেই। নিশ্চিতভাবে সংঘ তার মতামত প্রধানমন্ত্রীকে জানাতে পারেন, তারা সেটা জানিয়েছেন, কিন্তু এই ব্যাপারে অন্তত ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমি কোনো প্রতিক্রিয়া দিতে পারি না। কি বুঝলেন? শঙ্কর ঘোষ সংঘ সম্পর্কে বিন্দু বিসর্গ কিচ্ছু জানেন না। তিনি ছিলেন বাম, হয়ে গেছেন রাম। এবার বিজেপির বিধায়ক হওয়ার সুবাদে তিনি হয়তো সংঘের কয়েকজন নেতাকে চিনে থাকতে পারেন, কিন্তু সংঘ কীভাবে কাজ করে, কীভাবে বার্তা দেয় বা ভেতরে ভেতরে কীভাবে ছড়ায় সেই অভিজ্ঞতা তার নেই। তাই বুদ্ধিমান রাজনীতিকদের যা করা উচিত তাই করেছেন, এই বিষয়ে কোনো মুখ খোলার ঝুঁকিই নেননি। কিন্তু যদি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হতো, দেখতেন গড় গড় করে মনের কথা বলে দিতেন। দিলীপ ঘোষ রাজনীতিতে আসার আগে আরএসএসের প্রচারক ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষকে প্রণাম করতে গেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তও কিন্তু সংঘ শিক্ষিত, কিন্তু শঙ্কর ঘোষ সেটা নন। শুভেন্দু অধিকারীও সংঘ দীক্ষিত বা সংঘ শিক্ষিত নন। দলকে বড় করতে অন্য দলের নেতাদের তো টেনেছে বিজেপি, অনেককেই টেনেছে। এবার তাদের ভালোটা এসছে, কিন্তু তার সাথে আরও কিছু কিছু জিনিস, ভালো শুধু আসবে খারাপ আসবে না বা অন্যমুখী স্রোত আসবে না, সেটা হয় নাকি? তাই কি মর্যাদার বাঁধনটা আলগা হয়ে যাচ্ছে? দেখুন, সংঘের শিক্ষার সাথে খাপ খায় না এমন আচরণ ভোট প্রচারে হচ্ছে বলেই হয়তো সংঘ প্রধানকে এরকম কথাগুলো বলতে হলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা যদি তিনি বুঝেছিলেন তাহলে ভোট চলাকালীন বা ভোটের প্রচার চলাকালীন সংঘ প্রধান এরকম প্রচার বন্ধ করলেন না কেন? ভোট হয়ে গেল, সরকারের শপথ হয়ে গেল, মন্ত্রক বন্টন হয়ে গেল, তারপর কেন মোহন ভাগবত এখন বাঁশি বাজিয়ে বলছেন ফাউল হয়েছে? তিনি কি সংসদের অধিবেশন শুরুর আগে একটা গাইডলাইন বেঁধে দিচ্ছেন কি করা যাবে আর কি করা যাবে না? নাকি শুভেন্দু শঙ্করের মতো অন্য দল থেকে লোকজনকে নিয়ে আসা, যাদের নিয়ে আসা হয়েছে তাদের উদ্দেশ্য এবং যেভাবে নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কেও কোনো বার্তা দিলেন? এগুলো সংঘের শিক্ষার পরিপন্থী, এগুলো জেনে রাখা দরকার, এরকম কি বোঝানোর চেষ্টা করলেন তিনি? দেখুন, মোহন ভাগবত কি বলেছেন, কেন বলেছেন, সেটা তিনিই সব থেকে ভালো জানেন। আর জানেন বিজেপির সেই নেতারা যারা সংঘ থেকে এসেছেন, তারা এই ধরনের বার্তার সাথে পরিচিত। আরও একজন পরিচিত, কে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়াল করে দেখুন ভোটের রেজাল্টের দিন কি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মোদি ম্যাজিক ফুরিয়ে গেছে, মোদির প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়, মোদিকে প্রধানমন্ত্রী করবেন না, করবেন না। খেয়াল করে দেখুন কাকে বললেন, সরাসরি কাকে বার্তাটা দিলেন? তিনি কি সংঘকেই বার্তাটা দিয়েছিলেন? आपका वोट का स्विंग नहीं हुआ, आपका मैजिक गया, आपका मैजिक गया, you have lost yourself, your credibility. That's why we want you must resign, not to be as a constitutional provision to be the next prime minister. आपका सिंगल लार्जेस्ट पार्टी को नहीं मिला है मेजोरिटी, आपने जो देश के लिए खतरनाक काम किया है, you must resign first and give opportunity to others. Even I will request the RSS people also, though it is not my subject. There are some good people also. Even BJP also, there are some good people also who work with Atal Bihari Vajpayee. I will request them, this time, if you don't revolt, there will be no opportunity. So this is the time, please utilize. हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। বিরোধীদের ভাবনা চিন্তাগুলো কি একের থেকে অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে? এই যে বাংলার মুখ্যমন্ত্রী সেদিন যা ভেবেছিলেন, রাহুল গান্ধী কি আজ তাই ভাবলেন, তাই বললেন, নাকি তার থেকে আরও এক ধাপ এগিয়ে বললেন? এই যে নরেন্দ্র মোদী বারাণসীর থেকে জিতেছেন, কিন্তু
বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হলেও বা এনডিএ সরকার গড়ার মতো আসন পেলেও তার ভোটের যে একটা ব্যবধান ছিল সেটা কমেছে। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয় হয়েছে, তাই তার প্রধানমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত। আর রাহুল গান্ধী আজ বলেছেন বারাণসীর থেকে যদি প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াতেন তাহলে নাকি নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারটা ছুঁতেই পারতেন না। নরেন্দ্র মোদী নাকি বারাণসীতে হারতেন, কত ভোটে হারতেন সেটাও রাহুল বলে দিয়েছেন। রাহুলের হিসেব হচ্ছে প্রিয়াঙ্কা বারাণসীর থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে নরেন্দ্র মোদীর থেকে নাকি 2 থেকে 3 লক্ষ ভোটে জিতে যেতেন। এবার প্রশ্ন হচ্ছে রাহুল যখন জানতেনই যে প্রিয়াঙ্কা দাঁড়ালেই নরেন্দ্র মোদী হারবেন, তখন কেন প্রিয়াঙ্কা গান্ধীকে বারাণসীর থেকে কংগ্রেস টিকিট দিল না? নাকি দলকে কোথাও গিয়ে সেটা বিশ্বাস করানোর মতো আত্মবিশ্বাস রাহুলেরই ছিল না? নাকি প্রধানমন্ত্রী বারাণসীর থেকে 1.5 লক্ষ ভোটে জিতেছেন দেখে রাহুলের এখন মনে হচ্ছে যে হারের ব্যবধানটা প্রিয়াঙ্কা দাঁড়ালে ঘুচে যেত? সব দেখে শুনে না ওই রাজনৈতিক নেতাদের এই স্টাইলটা আমার ভারী পছন্দ হচ্ছে, জানেন তো। তারা চোখ বন্ধ করে যে কোনো একটা দিকে ইঁট ছুঁড়বেন, তারপর যেখানে লেগে যাবে বলবেন ওইটাই টার্গেট ছিল। এটা আপনি আমি পারবো না, পারলে একমাত্র রাজনৈতিক নেতারাই পারবে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।